টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার সিরাজগঞ্জ সীমান্তবর্তী অঞ্চলে যমুনা নদীর বুক চিরে জেগে ওঠা এই জনপদটির নাম নলছিয়াচর। চারপাশ ঘেরা সবুজ প্রকৃতি, নদীর ঢেউ আর নীরবতার মাঝে গ্রামটি যেন ছবির ক্যানভাসে আঁকা এক অপূর্ব দৃশ্য। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর বেদনা। এখানকার প্রায় 90% মানুষই অসচ্ছল জীবনের কঠিন বাস্তবতায় দিন কাটাচ্ছেন। সর্বনাশা যমুনার ভয়াবহ ভাঙনে শত শত পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি আর জীবনের নিরাপত্তা। নিঃস্ব হয়ে যাওয়া এই মানুষগুলোর চোখে প্রতিদিনই ভেসে ওঠে অশ্রুর গল্প। নদীর দিকে তাকিয়ে তাদের নীরব কান্না, যা না বুঝতে চায় প্রকৃতি, না বুঝতে চায় সভ্যতার কোলাহলময় পৃথিবী। কতদিন, কত রাত খাবার ছাড়া, আশা ছাড়া এই মানুষগুলো বেঁচে থাকে, তার কোনো হিসেব আমাদের কাছে নেই। আজকের এই ভিডিওতে আমরা শুধু তাদের গল্পই শুনবো না, আমরা দেখব এক খালার স্বপ্ন, যিনি হাঁস পালনের মাধ্যমে আঁকছেন ভবিষ্যতের রঙিন ছবি। দেখব কিভাবে নদীর ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হলো চরের উদ্দেশ্যে, আর মাঝ নদীতে হঠাৎ ঝড়ো বৃষ্টির ভয়াবহ অভিজ্ঞতা, যা মুহূর্তে বদলে দিয়েছিল পুরো পরিবেশ। এবং সর্বোপরি আমরা জানব সংগ্রামী মানুষের গল্প, যাদের জীবনযুদ্ধ প্রতিদিনই শুরু হয়, আবার প্রতিদিনই শেষ হয় এক অনিশ্চিত আগামী নিয়ে। আজকের এই যাত্রা শুরু হলো টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যমুনার গুলচত্বর থেকে। আমরা ধীরে ধীরে ভ্যান গাড়িতে চড়ে উত্তরের পথে এগিয়ে চললাম। আমার এই সফরের সঙ্গে ছোট ভাই শিবলু আর বড় ভাই সাজ্জাদ ইমরান। অনেকদিন পর এভাবে ভ্যান গাড়িতে চড়ার আনন্দ যেন অন্যরকম অনুভূতি এনে দিল। হাওয়া লাগছিল মুখে, চারপাশের প্রকৃতি দৃশ্যপট যেন এক একটা নতুন গল্প শোনাচ্ছিল। পথে পড়ল সিরাজকান্দি বাজার, ব্যস্ত মানুষের আনাগোনা আর বাজারের কোলাহলময় পেরিয়ে আমরা চললাম আরো উত্তরের দিকে। অল্প কিছুক্ষণ পর এসে পৌঁছালাম ল্যাংড়ার বাজারে। মূলত এই বাজারের পাশে রয়েছে চরে যাওয়ার ঘাট, যেখান থেকে শুরু হবে আমাদের আজকের মূল যাত্রা। এই মামা, এই নলছিয়াচরে যাবো, যাওয়ার উপায় কি? এই যে হিন্দাই সামনে যান গুদারা আছে, এই সামনে গুদারা আছে না? গুদারা আছে। আর যদি বলেন না না আমরা হিসাব করে নেব, নিতে পারবে। হরজত নাইয়া দেন আরে যা কর, নাম কি হরজত নাইয়া। আর এই গুদারা করে দিকে যায় গান নাকি, আর পাওয়া যাবে গেলে গুদারা আনের মনে করেন যে এই 11টা বাজে আসবো, হ্যাঁ আইসা আবার ফের 2টার সময় যাবো, ওটা আমনে করে ভেজা লবো। আর এখন যাওয়ার উপায় কি? এখন মনে করেন যে গুদারা যদি আলা লেট করুন, যদি নাও না ভান, তাহলে আপনি ওই উনতেন একটা ভালো করে জানো। হ্যাঁ একটা ওই বঙ্গবন্ধু যে গুলচত্বর, সেই গুলচত্বর থেকে উত্তরে যে একটি বাজার পাতালকান্দি বাজার, সেই পাতালকান্দি বাজার থেকে তার উত্তর আরেকটি বাজার, সেটা হচ্ছে ন্যাংরা বাজার। আমরা সেই ন্যাংরা বাজারে গাড়ি থেকে নেমে আমরা সোজাসুজি একটি মেঠু পথ ধরে হেঁটে আমরা যমুনা নদীর ঘাটে সেদিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে বিষয়টা জানতে পারছি, মূলত এই জায়গায় যে গোদারা ঘাট আছে, সেখানে আপনি নির্দিষ্ট সময় পর পর এখানে নৌকাগুলা ওই যমুনা চরে বা নলছিয়াচরে যেয়ে থাকে। এখন আমরা নদীর ঘাটে এগিয়ে যাচ্ছি, দেখি আমাদের কপালে সময় মতো নৌকাগুলো আছে কিনা। যদি নৌকা না থাকে আমাদের হয়তো বা দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে, যেহেতু একটা নির্দিষ্ট সময় পর পর এখান থেকে নৌকাগুলা ওই চরে যাতায়াত করে। ল্যাংড়ার বাজার থেকে আমরা পশ্চিম দিকে হাঁটা দিলাম বালুময় আঁকাবাঁকা পথে। চারপাশে নিস্তব্ধতার মাঝে শুধু পায়ের শব্দই ভেসে আসছিল কানে। প্রায় 3 মিনিট হাঁটা শেষে পৌঁছে গেলাম মুক্তিযোদ্ধা নদীর ঘাটে। চোখের সামনে তখন বিস্তীর্ণ যমুনা নদী, যেন ডাক দিচ্ছিল অজানা এক অভিযাত্রায়। আমরা নৌকা ঘাটে পৌঁছালাম। চোখে পড়ল একের পর এক নৌকা সারি সারি বাঁধা, কিন্তু অবাক করা বিষয়, কোনোটিতেই নেই নৌকার মাঝি। পারে পৌঁছানোর কোনো উপায় না পেয়ে আমরা থমকে দাঁড়ালাম, নৌকা আর নদীর নীরব উপস্থিতির মাঝে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে এক মাঝিকে খুঁজে পাওয়া গেল, কিন্তু নতুন ঝামেলা শুরু হলো নৌকার ভাড়া নিয়ে। মাঝির চাওয়া ভাড়া ছিল আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। যাবেন কোন জায়গা? আমরা নলছিয়াচরে যাবো। নলছিয়াচরে? হ্যাঁ, নলছিয়াচরে যাবো আমরা। তখন কেউ নাকি বলেন কয়টা ভাড়া দিয়ে দেবো? 3-4 ঘন্টা, মানে সারাদিনই যাবো। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, এ ভাড়া দেবো, নিয়ে যান, এ ভাড়া দেবো, এ বিকেলে
ঠিক যখন মনে হচ্ছিল হয়তো আর যাত্রা সম্ভব নয়, তখনই চোখে পড়ল আশার এক ঝলক। আমাদের সামনেই একদল মানুষ নৌকা নিয়ে নদী পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ধীরে ধীরে পানিতে ভেসে উঠল নৌকার ছায়া, আর সেই মুহূর্তে যমুনার বুকে যেন ধরা দিল গ্রাম বাংলার চিরচেনা রূপ। ঢেউয়ের সঙ্গে দুলতে থাকা নৌকা আর মানুষের ব্যস্ততা, এমন দৃশ্য সত্যি অনন্য, যা বাস্তবে চোখে দেখা আজকাল অনেক কঠিন। অবশেষে একদল মাঝিবাইয়ের ছোট্ট মাছ ধরার নৌকায় চড়ে আমরা যাত্রা শুরু করলাম নলছিয়া চরের উদ্দেশ্যে। যমুনার সাদা পানির বুক চিরে ইঞ্জিন চালিত নৌকা এগিয়ে যাচ্ছিল, আর চারপাশের প্রকৃতির সৌন্দর্যে মন ভরে যাচ্ছিল আমাদের। আমার সাথে থাকা শিবলু, সাজ্জাদ ভাই, তাদের জন্য এটাই ছিল প্রথম চরযাত্রা। নৌকা থেকে দূরে ভেসে চলা অন্য নৌকাগুলোর দৃশ্য যেন এক জীবন্ত ছবির মতো লাগছিল। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে রৌদ্রোজ্জ্বল আকাশ কালো মেঘে ঢেকে গেল। মুহূর্তের মধ্যে নেমে এলো ঝুম বৃষ্টি। আমরা তখন নদীর মাঝপথে। ছোট্ট নৌকা ঢেউয়ে দুলতে শুরু করলো। মনে হচ্ছিল এই বুঝি উল্টে যাবে। শরীর ভিজে একাকার, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে বড় আতঙ্ক ঝেঁকে বসলো। আমাদের ভিডিও ডিভাইস, দামি ফোন আর সঙ্গে থাকা টাকা পয়সা সবকিছুই ভিজে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। অবশেষে অনেক কষ্টে আমরা নদীর ঘাটে নামতে পারলাম। ভেজে যাওয়া শরীর আর ভেজা জিনিসপত্র নিয়ে ছোট্ট একটি ছাতার আড়ালে দৌড়াতে থাকলাম চরের দিকে। ঠিক তখনই ঘটে গেল নতুন বিপত্তি। আমার আর শিবলুর মোবাইল পকেট থেকে ছিটকে পড়ে গেল কাদা মাটিতে। চারিদিকে খুঁজতে খুঁজতে আমরা হন্য হয়ে ছুটছিলাম, কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর বা মানুষের দেখা পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত প্রাণপণ দৌড়ে আশ্রয় নিলাম একটি ভাঙা খড়ের ঘরে। আর ততক্ষণে আমাদের সকল ডিভাইস ভিজে একেবারে অচল হয়ে গেছে প্রায়। ভাই কি অবস্থা দিলে? ভাই আমার কি হচ্ছে আজকে 900 করে ভিডিও করতেছিলাম, আমাকে 10 লাখ টাকা ঢুকে গেছে, 1 লাখ টাকা আমার কাছে মোবাইলটা পাইনি করে গেছে। আমি তাহলে এই এলাকার মানুষের জীবন কিরকম ভাই? তাহলে এই এলাকায় যারা থাকে তাদের অবস্থা কি ভাই? ভাই আমি আসলে আমার জীবন এরকম পরিস্থিতি হয়, আজকে আমি যে পরিস্থিতিতে যাইতেছি আমার আমার জানা নাই যে এলাকার মানুষ কিভাবে বসবাস করে। মূলত এলাকার সংগ্রামী মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরার জন্য আমার আজকে আমার এখানে যাত্রা করা। কিন্তু আজকে আমি এখানে চলতে একদিন চলার জন্য আমি যে কষ্ট করতেছি জানি না সারা জীবনে ভাবে কেউ চলাচল করে। আল্লাহ রক্ষা করুক যাতে কেউ চরে বসবাস না করতে। এখানকার জীবন প্রচন্ড কষ্ট হয়। এ ভাই বাড়িগুলা দেখছেন একবার অবস্থা খারাপ। হ্যাঁ এটা আমরা অনেক দূরদূরি পরে একটা বাড়ি পেলাম, যে সেখানে তিনটা বাড়ি ছিল কিন্তু বাড়িতে কোনো লোক ছিল না। ওখানে খেলারে দেখলাম তিনি আমাদের ঘরে আশ্রয় দিচ্ছে, তাছাড়া আজকে আমাদের মরণ ছাড়া উপায় ছিল না। প্রকৃতির এই আকস্মিক বৃষ্টি শুধু ভয়ই তৈরি করেনি, বরং বুঝিয়ে দিয়েছে নদী ও চর জীবন আসলেই কতটা অনিশ্চয়তায় ভরা। আমরা যখন এই যে নৌকাতে চড়ে আসি, তখন আমরা নদীর মাঝখানে, নদীর মাঝখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে মনে হচ্ছে যে নৌকা উল্টে পড়ে যাবে। আমাদের সাথে যে ব্যাগ ছিল, যে এই যে ব্যাগের ভিতরে মনে করেন আমার যে 2টা ক্যামেরা ছিল, একটা মাইক্রোফোন, তারপরে 1.5 লাখ টাকার একটা ড্রোন, তারপরে আরও 5-6টা মোবাইল, তারপরে পাওয়ার ব্যাংক সব বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ছিল, মানে সম্পূর্ণ পানিতে ভিজে গেছে। আমরা কোনো রকম দৌড় পেরাই যে খালার বাসায় ঢুকছি। খালা যদি আমাদের বাসায় না ঢুকতে দিত, আজকে আমাদের অবস্থা একবার যাতা অবস্থা ছিল। আজকে আপনি আমাদের চিনেন না, যে আমাদের জীবনে দেখানো নাই, আমাদের কেন বাড়িতে ঢুকতে দিলেন? ওর ভয় করলো না? নিজের ছেলের মতো যাই হোক, অনেক ভালো লাগলো। আপনার এই স্মৃতি আমাদের সারা জীবন মনে থাকবে। আপনার যদি বিপদ পড়লো নি মানুষের তৈরি করে রাখলো নি। এই জায়গায় আপনি কজন বসবাস করেন? আছে কয়েক ঘর। কয়েক করে আছে না? এই জায়গায় বসবাস করেন, ভাঙা ঘরে থাকেন, কষ্ট হয় না? না কষ্ট হবে আঙ্গর। আজকে কি খাওয়া দাওয়া করছেন? কি দেয়? আজকে সকালে রুটি বানাইছিলাম। বৃষ্টি থেমেছে। যমুনা নলছিয়া চরের মানুষ আবারও বেরিয়ে পড়েছে কাজে। ছাগল ছানার মাত্র বিশ্রামের সুযোগ নেই তাদের জীবনে। কেউ ব্যস্ত নৌকা তৈরিতে, কেউ বা ফসলি জমিতে ঘাম ঝরাচ্ছে সংসারের চাকা সচল রাখতে। ভাঙাচোরা পুরনো বাড়ির আঙিনায় একদল রাজহাঁস আনন্দে ডাকতে ডাকতে খাবার খাচ্ছে।
সেই ভোজের সঙ্গী হয়েছে কালো ছাগলটিও। গ্রামের এই সহজ সরল দৃশ্য মনকে ভরে দেয় শান্তি আর আনন্দে। ভিডিওর শুরুতে বলেছিলাম একজন খালার স্বপ্নের গল্প শোনাবো। আপনার চোখে হয়তো এটি সাধারণ একটি দৃশ্য, রাজহাঁস পালন করছে এক মহিলা, কিন্তু এই হাঁসের ভেতরে লুকিয়ে আছে তার আগামী দিনের স্বপ্ন। তাহলে চলুন শুনে নেওয়া যাক তার স্বপ্নের গল্প। আসার জন্য আমার খুব স্বপ্নের জন্যই মনে করেন যে আমরা পাইলে হাইরা বড় করি আবার ছাগল কিনা গরু কিনা আবার গরু হয়েছে গাভি হইলে খালি হাড় গরু হয়, আবার ফের বহন গরু হয়। এক না মনে করে বড় হয় বহনটা রেখে দিই, হাড় গরু না যে বেশি হালা 1 লাখ 1.5 লাখ এরকম করে বেশি হালা দিই। মানে মূল কথা হলো এই হাঁসগুলো আপনার হলো মেন পুঁজি। হ্যাঁ সেই হাঁসের টাকা যদি জমিয়ে একটা ছাগল কেনার স্বপ্ন, হ্যাঁ সেই ছাগল কেনা হয়ে গেলে আপনার গরু কিনবেন। গরু কিনলে গাভি হয়, হ্যাঁ গাভি হইলে খালি ওই হাড় বাছুর হয়, হাড় ধরে বিক্রি করে হালা দেই বড় করে, আর লিখে ওই বহন রেখে দিই, ওটা পালবাইরা পায়। হ্যাঁ এই হাঁসগুলো কতদিন পালবেন? আমি যতদিন আল্লাহ আমার সাধ্য শক্তি জোটে এতদিন আমি পালব, বিক্রি করব না। আমার আশা আছে যে আর বাচ্চা তোলামু, বাচ্চা ফুটবো, বাচ্চাগুলো বিক্রি করবো। মনে করেন যে বড় করবেন, পাললে বড় করবেন। বড় না মানে বাচ্চা উঠায় হাইরে মানে অভি তখন বিক্রি করে আলা দিন 500 টাকা করে, মানে দুই পিস বেচলি 1000 টাকা। হ্যাঁ আর এখন মানে এটাগুলো ছাগলের জন্য জমা রাখবেন। হ্যাঁ আর এখন মনে করেন যে এই বড়টা বেচলি এখন এই যে 4000 টাকা জোড়া করতেছে, হেক্টর 2500 3000 করে বেচা এই যে যায়। পানিতে যে হাঁসগুলা এখন বিচরণ করতেছে, ভাসতেছে, চলাচল করতেছে, এই হাঁসগুলা হয়তো বা আমার আপনার জন্য শুধুমাত্র একটা হাঁস, কিন্তু এই খালার জন্য এই হাঁসগুলা তার ভবিষ্যতের সঞ্চয়। এই খালার স্বপ্ন এই হাঁসগুলা তিনি বিক্রি করবেন, যতগুলো টাকা হবে সেই টাকাগুলো জমিয়ে তিনি একটি ছাগল কিনবেন। ছাগলগুলো বড় করে একটা সময় তিনি সে ছাগলগুলো বিক্রি করবেন এবং তারপর তার যে বৃহত্তর স্বপ্ন তিনি একটি গরু কিনবেন। মূলত এখানকার সাধারণ মানুষগুলো এভাবে স্বপ্ন দেখে। আমি আপনি সরাসরি যে স্বপ্নটা দেখতে পারি, আমি আপনি চাইলে সরাসরি গরু কিনতে পারি, কিন্তু এখানকার সাধারণ মানুষগুলা সরাসরি সেগুলো পূরণ করতে পারে না। ছোটো ছোটো জিনিস থেকে তারা বৃহত্তর স্বপ্ন দেখার চেষ্টা করে। এভাবেই ধাপে ধাপে গড়ে তুলবে নিজের সংসারের স্বপ্ন ভবন। গ্রামের মাটির মতো সরল এই স্বপ্ন আমাদের শেখায় ছোট থেকে শুরু করলেও আশার পরিশ্রম দিয়ে একদিন বড় স্বপ্নকে ছুঁয়ে ফেলা যায়। কখনো এই নলছিয়া চর ছিল জীবনের এক বিশাল আস্তানা। অসংখ্য পরিবার, হাসি কান্না, আনন্দ বেদনায় ভরপুর ছিল এই মাটির প্রতিটি কোণা। কেউ প্রথম আলো দেখেছে এখানে, আবার কারো শেষ নিঃশ্বাসও মিলিয়ে গেছে এই চরেই। কালের স্রোতে পরিবর্তন এসেছে, সরকার দিয়েছে পুনর্বাসনের নতুন আশ্রয়, নতুন ঘর, নতুন শুরু। আজ অনেকেই সেসব জায়গায় গড়ে তুলেছে ভিন্ন যৌবনের স্বপ্ন। তবে এই চরকে ভুলে থাকা সহজ নয়। যমুনার বুকের এই মাটি কেবল বসতি নয়, এটা তাদের শেকড়, তাদের অতীত, তাদের হৃদয়ের টান। তাই সুযোগ পেলেই তারা ফিরে আসে, দূর থেকে হলেও ছুঁয়ে দেখে আপন ভিটে স্মৃতির সেই চর, যা চিরকাল বেঁচে থাকে তাদের অন্তরে। এখন তো বর্ষার সিজন, এটা কি পানি তো তলে যায় না? পানি তো তলে গেলে তখন আপনারা কি করেন? মানে নদীর ব্যাপারে আপনার আড্ডা বাড়ি আছে না? তো এই জায়গায় থাকেন, এই বর্ষা, বৃষ্টি, রোদ, জ্বর, কষ্ট হয় না আপনাদের? কষ্ট হলে তো আবাদ করি, এখন তো ফের যাও, কষ্ট করলে তো যাওয়া যায় না, যাওয়া যায় না? কষ্ট করলে আর নদী করা এই কষ্ট কি মানে নিছেন? হ্যাঁ আর কি, কষ্ট না মানে নিলে থাকবো কেন? ওই রকমই মনটা, আমরা তো জন্মতে আমার বাড়ি আছিল এখানে, একে 5 বার বাড়ি টান দিছে এখান থেকে, এসার কষ্ট কত করবি? মানে জন্ম থেকে আপনার কষ্ট করতেছেন? হ্যাঁ জন্ম থেকে কষ্ট। রুম 2টা, একটা হলো 5 ঘর, হ্যাঁ। একটা ছাগল ঘর, একটা গরু ঘর। আপনার কোনটা থাকার রুমগুলো ঢুকেন দিই? আপনি এই ঘরে থাকেন না? হ্যাঁ হ্যাঁ এই ঘরে থাকেন? বাহ, ঘরটা বেশ সুন্দর আছে, খারাপ না। এটা কি, এটা কি মাছ, কি মাছ শুটকি নাকি? হ্যাঁ, মাছ আসলেন দিই এগুলো কি মাছ নদী থেকে মারছেন নাকি? হ্যাঁ এই নদী। এটা কি মাছ এটা কাকা? এই যে ধুইরা মাছ না, দেখ বলে ধুইরা মাছ। দুটো মাছ। আর এই রুমে থাকেন আপনি? হ্যাঁ আর রান্না বান্না করেন কই? ওই যে ওই তারা আহেন দিই রান্না বান্না ঘরটা দিই আপনার। সার মতো সার হয় না। হুম, সার এটা রান্না করেন না? ঢুকে দিই। আপনি কি মাটি চলে রান্না করেন না? হ্যাঁ
বৃষ্টি হলে পানি পাবো না রান্না করে তো ভাঙে গেছে সার মুখ এখন যে একটু সারা পাতে তো সরবেন না গরু রাখেন কই গরু ওই যে মানে যে পাশাপাশি রুমে যে গরু গরু রাখেন না আচ্ছা গরু তো সুন্দর আছে বড় বড় দাদা হ্যাঁ আমার 5টা আলতে বড় হয়ে গেছে হ্যাঁ মোটামুটি তো আপনার বাহ গরু তো আপনার সাইজ ভালো যত সামনে এগিয়ে যাচ্ছিলাম চোখে ভেসে উঠছিল সবুজ প্রকৃতির খোলা মাঠ। মুক্ত আকাশের নিচে দলবদ্ধ গরুগুলো খুশি মনে চরে ঘাস খাচ্ছে। স্বাধীনতার মতোই তাদের জীবন কোলাহলহীন, নির্ভর প্রকৃতির সঙ্গে একাত্ম। এখানকার প্রায় সব বাড়িতেই গরু পালন করা হয়। এই গরুর সঙ্গে জড়িয়ে আছে তাদের সংসারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ আর জীবিকার নির্ভরতা। প্রকৃতির কুলে এ যেন মানুষ আর প্রাণীর একসাথে বেঁচে থাকার চিরন্তন দৃশ্য। এখানকার মানুষ যে ঘরে বসবাস করে সেই ঘরেই তারা লালন করে গরু। মানুষ আর পশুর এই সহ অবস্থান যেন জীবনের এক অনন্য দৃশ্য। গরু পালনই হয়ে উঠেছে তাদের আয়ের প্রধান অবলম্বন, আর সেই আয়ের ভরসাতেই ঘুরে চলে এই চরের মানুষের সংসারের চাকা। হ্যাঁ গরু রাখি এখানে। গরু রাখেন পাশাপাশি না হ্যাঁ এটা গরু। গরুর ঘর না হ্যাঁ গরুর ঘর। এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে পাশাপাশি তিনি থাকে যে পাশের ঘরে, তো মাঝখানে ছোট্ট একটা বেড়া দেওয়া এবং তার পাশে এই যে খালা থাকে যে গরুগুলো রাখে। পথ ধরে হেঁটে যাচ্ছি, প্রতিটি বাড়ির নীরব সৌন্দর্য যেন আমাকে আকর্ষণ করছে। পাটখড়ি দিয়ে তৈরি ঘর আজকাল গ্রাম বাংলায় খুঁজে পাওয়া কঠিন, কিন্তু এই নলছিয়া চরে এই দৃশ্য এখনো অহরহ চোখে পড়ে। নলছিয়া চরের আরো একটা সুন্দরতম বাড়ি আমার কাছে। বাড়িটা একবারে পরিপাটি ফিটফাট মনে হচ্ছে। দেখি বাড়িতে কেউ আছে নাকি। বাড়ির চালে বসে রয়েছে কবুতর, যেন চিরায়ত বাংলার অপরূপ সৌন্দর্য। প্রতিটি বাড়ির চালে আর উঠোনে লালন করা হয় সবজির গাছ, যেখানে জন্মানো তাজা সবজি তাদের রান্নাঘরের প্রতিটি উপাদানকে করে পূর্ণ। প্রকৃতি আর মানুষের এই সরল মিলনই যেন গড়ে তোলে চরের অনন্য গল্প। এই চরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে যারা বসবাস করে তাদেরকে বিশেষ করে সবজি মাছ এগুলা কখনোই কিনে খেতে হয় না। তারা নিজ বাড়ির উঠানে বা আশেপাশে তারা সবজি চাষ করে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এই যে কুমোর। আমরা দেখি আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। এবং এখানে যারা বসবাস করে তারা নদী থেকে মাছ মেরেই মূলত তারা মাছগুলা খেয়ে থাকে। এবং নদীতে যে মাছগুলো তারা ধরে সেগুলো যখন অতিরিক্ত ধরে তখন তারা সেগুলো বাজারে বিক্রি করে এবং অবশিষ্ট যে অংশ থাকে সেগুলো তারা খেয়ে থাকে। বলতে পারেন যে এই চরের মানুষ কখনোই মাছ কিনে খায় না, তারা নিজেরাই মাছ ধরে নিজেরাই খায়। দেখি আমার আগে যে বড় আপু আছে তার সাথে একটু কথা বলি, তার সাথে এই চরের যে জীবন সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে আপা কেমন আছেন? ভালো আছেন না? এই তো ভালো আছি। এখানে কয়জন থাকেন আপনার ঘরে? এখানে আমার দুইটা মেয়ে আর আমরা দুজন চারজন। আপনার স্বামী কি করে? মাছ মানে মাছগুলো কি ওই নদীতে মাইরা ওই বাজারে বিক্রি করে না? আপনার তো মাছ আর কিনা খান না, তাই না? এই ঘরে থাকেন, কষ্ট হয় না? এই রোদ বৃষ্টি ঝড়, মানুষ যেখানে আধুনিকতার যুগে বড় বড় দালান কোঠায় থাকে, আপনারা সেরকম খড়খোটায় ঘরে থাকতেছেন, কারেন্ট বোধহয় নাই, কষ্ট হয় না আপনাদের? এরকম কষ্ট হয় না, এখানে ভালো লাগে না? মানে কষ্ট হলেও কিনে মেনে নেন? এতটুকু আর কি করবো, ভাগ্য মাইনে নিয়েছেন? ভাগ্য আঙ্গর মাইনে না নিশ্চিত তাছাড়া উপায় নাই। না। সকাল খাইছেন কি? সকালে ডাউল রান্না করছিলাম, কুমড় ভাজি করছি। কুমড় ভাজি করছেন না? দুপুরে কি রান্না করবেন? দুপুরে এখন সকাল কাটে ওইটা খামো, রাত্রে আবার অন্য। এটা কি রান্না দেখি খুলেন দেখি কি আছে দেখি বলেন। দেখি আমরা কি রান্না করছে। সরি মিথ্যা কথা বলবো ভাই?
এটা কি কুমোর বাজে না? হ্যাঁ কুমোর বাজে আর কি ডাউল, মশাই ডাউল, হ্যাঁ মশারিটাও মশাই ডাউল। আর দুপুরে কি রান্না করবেন? কুমোর দুপুরে মাছ আনবো। মাছ আনবো না? এই যে কত সুন্দর সে আপন মনে শান্তিতে ঘুমাইতেছে, এরকম ঘুম হয়তো আমরা দালান কোঠার থেকে ঘুমাতে পারি না। যতই হাঁটছি এই পথে আর অবাক হচ্ছি যে শত কষ্টের মাঝেও এখানে মানুষ বেঁচে থাকলেও তারা নিজেকে নিয়ে কখনো আক্ষেপ করে না, নিজেকে নিয়ে কখনো দুঃখ করে না। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের মাঝেই নিজেকে তারা বাকিটা জীবন কাটাতে চায়। তাদের নাকি এখানেই ভালো লাগে। মানে এই জায়গায় থাকতে থাকতে তাদের এমন একটা অবস্থা হয়েছে যে আধুনিকতার এই যুগে বাংলাদেশে যে আরও বাসস্থানের অন্যান্য সুযোগ সুবিধা আছে তারা হয়তো বা সেটা কল্পনাও করতে পারে না। এই প্রখর রোদে চামড়া পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা এই পরিবেশটাই তাদের কাছে আজকে আপন হয়ে গেছে। মনে করে এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বসবাস করার জায়গা, কিন্তু এর বাইরেও যে আরও সুন্দর সুযোগ সুবিধা আছে সেটা আসলে তারা জানে না। না জানার কারণেই হয়তো বা তারা এই অল্পতে তৃপ্ত। তবে এই জিনিসগুলো থেকে আমাদের একটা বিষয় শিক্ষা নেওয়ার আছে, তা হলো আপনার যায় আছে মহান আল্লাহ তাআলা আপনাকে যে পরিবেশে রাখছে সেখান থেকেই আপনার শুকরিয়া আদায় করা দরকার। কেননা প্রতিটা মানুষের কাছে তার বাসস্থান হচ্ছে পবিত্র, তার বাসস্থান আপন। তারা যে পরিবেশে থাকুক না কেন, যদি সেখান থেকে তারা নিজেকে শুকরিয়া আদায় করে তাহলেই হয়তোবা তারা পরিপূর্ণ তৃপ্তি পাবে। তাছাড়া আপনি শত শত কোটি টাকার মালিক হলেও মন থেকে কখনো সুখী হতে পারবেন না। এই যে আমরা আরও একটি বৃহত্তর বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বলতে গেলে এলাকায় অনেক বাড়িঘর থাকলেও কিন্তু মানুষজন খুব কম থাকে, কারণ তারা শ্রমজীবী মানুষ। সারাদিন হয়তোবা কাজ করতেছে, কেউ হয়তোবা মাঠে, কেউ হয়তোবা যমুনার জলে মাছ ধরতেছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বাড়ি কিন্তু ফাঁকা। তবে আজকের এই বৃষ্টি ভেজা দিনে নলছিয়া চরে ঘুরে অনেক বেশি ভালো লাগতেছে, যে আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও এখানে আসার অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আজকে আমরা যে কষ্টের ভিতর দিয়ে আসছি আমরা সেই গল্পটা আমার সাথে আসছেন এই যে টাঙ্গাইল মির্জাপুরের একজন বলতে গেলে পরিচিত ইউটিউবার, যারা টাঙ্গাইল মির্জাপুর কেন্দ্রিক ভিডিওগুলো দেখেন তারা চেনেন। আমরা সাজ্জাদ ভাইয়ের মুখ থেকে আজকের গল্পটা একটু শোনার চেষ্টা করি। তো সাজ্জাদ ভাই, এই যে আমার তো মনে হয় যে আর কখনো আপনি এই নলছিয়া চরে আসেন না নাকি? নলছিয়া চর তো থাকেও, আমি কোনোদিন কোনো চরেই যাইনি। এই আমার প্রথম, এই জীবনের প্রথম চরে আসছি, আর এমন ভাবে আসছি ভাই, হাই রে বৃষ্টি, আল্লাহ, আমি তো ভাবছি নৌকা ডুবে যাবো। ঠিক আছে, আমার তো ভাই মরার অবস্থা। বাড়ির সামনে ছোট্ট ডুবাতে হাঁসের দল মুক্ত আকাশে ডানা মেলে গোসল করছে। আর আমরা ছুটে চলেছি নলছিয়া চরের এক বাড়ি থেকে আরেক বাড়ি, খুঁজে ফিরছি চর জীবনের অনন্য রূপ। একজন মহিলা রঙিন কাপড় পরে বাড়ির আঙিনা থেকে হাতে করে গরুর গোবর ফেলছেন। কাপড় রঙিন হলো তাদের জীবন যেন ধূসর আর কালো। এই কষ্টের ভেতর দিয়েই গড়ে ওঠে চরবাসীর প্রতিদিনের সংগ্রাম। আমরা সরসারির মধ্যে থাকি, আমরা মেলা কষ্টে থাকি, আঙ্গর কেউ কিছু দেয় না, আঙ্গরে দেখ পারো আসে না যে আমরা কোন কষ্টে থাকি। তাহলে সরকারে কিছু করব না, পাবলিকেও কিছু করব না, আঙ্গর চেয়ারম্যান মেম্বার আছে তারাও আঙ্গর চা দেয় না। তাহলে আমরা কি কইরা সরে থাকি? মেম্বার চেয়ারম্যান দেয় আঙ্গর কি হবো, সরকার দেয় আঙ্গর কি হবো? আঙ্গর এটাই কোনো স্কুল মাঠ কিচ্ছু নাই, আঙ্গর পোলাহান কষ্ট কইরা ওপার যা লেখাপড়া করে। এই চরে একটা স্কুল ব্যবস্থা চেয়ারম্যান মেম্বার করে দিতে পারে না? না, আঙ্গর চেয়ারম্যান মেম্বার কিচ্ছু আঙ্গর কেউ চা দেয় না। আঙ্গর এই এলাকাটা তো মেলা বড় 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 হয়, মেলা বড়। আঙ্গর এটাই একটু মাদ্রাসা করে দেহারে, একটু স্কুল করে দেহারে। আঙ্গর পোলাহান আমরা চরে থাইকা কৃষি আবাদ করে খাই, কৃষির কোনো জিনিসও দেয় না। আঙ্গরে পোলাহান যে কিভাবে লেখাপড়া করে হে কষ্ট হেরাসা দেখি না। কষ্টে থাকি, আঙ্গর কিছু দিলি আমরা একটু করলাম নি, খাইলাম নি। আমার শরীর দুর্বল, আসলে সরকারের থেকে ওষুধ পাতিও তো দেয় না। না টিকা দেওয়ার জন্য আসে না। না, ইনু পরিবার পরিকল্পনার চাকরি তো করে না, কেউ আহে না চরের মধ্যে। কেউ আসে না? না, পরিবার পরিকল্পনা থেকে কেউ আসলে আপনাদের উপকার হয় না? হ্যাঁ, অন্য কবে কি করে আমি জানি না, আমি এলা যাম ওপার যাও হাঁটতাছি না। তারপরে চিকিৎসাটা কিভাবে নেন? মোটামুটি চরে যারা থাকে ওপার যান নাগে, ওপার মনে করুন যে যাই নৌকা ভাড়া দে, গাড়ি ভাড়া দে, যাই চিকিৎসা করে আঙ্গুর চরে আবার কাম করেন নাগে, কৃষি কাম করেন নাগে। আমরা কৃষি কাম করে খাই। এছাড়া কি মহিলারাও কৃষি কাজ করে? হ্যাঁ, আমার স্বামী তো আর মনে করেন যে চাকরি বাকরি করে না, আমরা কষ্টে জীবন যাপন করি, এভাবেই থাকি। এছাড়া মানে পুরুষদের পাশাপাশি মহিলারাও কাজ করে না? হ্যাঁ,
মহিলারাও মনে করেন ভুট্টা ভাঙে, ব্যক্তি আবাদ করে, মহিলারাও সরাই যায়, বাড়িতে কাম করে, গরুর কাম করি আমরা। কি কমো চাচি ভালো আছেন? ভালো আছেন না? দুপুরে খাইছেন আজকে? হ্যাঁ কি দাওয়াত খেলেন? খাইলাম শোন না, কিটা খাইছেন কোন হাসা দেবেন? মাছ দেখাইছি। মাছ মাছ নিজে ধরছিলেন নাকি? হ্যাঁ কি মাছ আনছিলেন? টাকি মাছ? টাকি মাছ বুঝে জাল, কারেন্ট জাল পাতে। কারণ জল পাইতে যে মাছ দিল সব খাইছেন না? এই চরে কত বছর ধরে আছেন মোটামুটি? তোর হয়েছে তো শোনা, আমি থাকি না, আমি হইলো অল্প দিন ধরে। আপনি কোন ঘরে থাকেন? দেখি গড্ডা দেখি মানুষ একটু। আপনার কি এই সামনে গড্ডা না? হ্যাঁ আপনার থাকেন কেন? আপনার কেন কাকায়? হ্যাঁ এদিকে থাকি। এটা আপনার ঘর না? হ্যাঁ বাহ, ঘর তো আপনি গুছানো, সুন্দর গুছানো আছে। ঢুকেন। বাবা কিসের গোসাই না, বুড়া মানুষ তাও অসুখ থাকে, খালি হুয়েই থাকে। হুয়ে আসছিলাম, আবার ডায়াবেটিস সালাম আসেন গেতেছি দুধ বানিয়ে। এই ঘরে থাকেন, আপনার কষ্ট লাগে না? না বাবা কি কষ্ট, মরে গেলে না করে থুই আসবো। আসুন কি বললেন? মরে গেলে কোনে না থুই আসবো, কোন জায়গায় থাকা লাগবো, আর ইহা নহিন থালি হারে কষ্ট লাগবো। না, আপনি এখানে এই তৃপ্তি পান, এখানে শান্তি পান না? হ্যাঁ বাবা, আল্লাহ যে জায়গায় হয় ওই জায়গায় শান্তি। মানে মানে নিচ্ছেন, চরের জীবনটা মানে নিচ্ছেন? হ্যাঁ হারা জীবন চরের মানুষই আমি। আমরা একটা বিষয় জানতে পারছি যে চরের মাঝখানে একটি বাড়ি রয়েছে, যে বাড়িতে নাকি একটি ক্ষুদ্র পরিসরে দোকান রয়েছে। দেখি আমরা সেই দোকানের দিকে এগিয়ে যাই, দোকানে কিছু পাই কিনা। যদি পেয়ে থাকি কিছু খাওয়ার চেষ্টা করব। সারাদিন ভীষণ ক্লান্ত হয়ে গেছি, কিন্তু প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে ক্লান্তগুলো আজকে মানে তৃপ্তিতে পরিণত হয়েছে। তারপরেও দেখি আমরা সেই বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে আমরা প্রায় এসে পড়েছি। মূলত এটাই হচ্ছে চরের সেই দোকান। আমরা প্রায় 1-1.5 কিলো রাস্তা হাঁটার পর আমরা এই দোকানটা খুঁজে পেয়েছি। এই চরে মূলত যারা সারাদিন শ্রমজীবী মানুষ, সারাদিন কাজ করে, সারাদিন কাজে শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যার পরপরই এই দোকানে মানুষজন জমায়েত হয় এবং জমায়েত হওয়ার পর তারা প্রায় রাত 11টা পর্যন্ত এখানে আড্ডা দেয়। তারা এখানে লাল চা খায়, তারা দুধ চা খায়। এবং কি একটা বিশেষ উল্লেখযোগ্য দিক হলো, এই চরের মধ্যে ছোট্ট একটা দোকান থাকলেও সেখানে কিন্তু টেলিভিশন দেখার ব্যবস্থা আছে। তারা হয়তো বা আইপিএস বা ব্যাটারির সাহায্যে এখানে টেলিভিশন চালায় এবং এটাই হচ্ছে এখানকার মানুষের সবচেয়ে বড় বিনোদন। তারা এখানেই উৎসব করে, এখানেই গল্প করে, এখানে এই চর নিয়ে নানান বিশ্লেষণ করে। কি করেন মোটামুটি দাও? সাবান সবকিছু টিভি চলে। টিভি চলে? হ্যাঁ টিভি চলে। হ্যাঁ, টিভি চালান না? হ্যাঁ বাহ, রাত 11টা-12টা পর্যন্ত দোকান চলে। এনে কি রাত 11টা-12টা লোকজন থাকে? সব লোকই থাকে, এনে কি আড্ডা দেয়? সব মানুষ আড্ডা মারে। সারাদিন কাজ কাম করে, সন্ধ্যাবেলা সব মানুষ সন্ধ্যায় চা বানাই আমরা। সন্ধ্যা চা বানান, দিনের চা বানান না? না সব মিলে বেঁচে না হলে ওই চরে থাকে, কষ্ট হয় না আপনাদের? কষ্টই তো, চরের ভিতরে থাকি, কষ্ট ছাড়া কি, কষ্টের কারণে তো চরে থাকি। কখনো মন চায় না যে একটু শহরে জীবনযাপন করি, একটু মন চাইলে পামু কোনে, গরিব মাসে করে আবার শহরে যাওয়ার কি থাকে। গরিব মানুষ কি বললেন? গরিব মানুষ না আমরা, আমরা শহরে থাকা মো থাকতে পারেন না কেন? থাকি চরের মধ্যে, চরে থাকি, থাকার মন চাইলেও আমরা যাইতে পারি না। যেতে পারেন না? মন চাইলে যেতে পারেন না? সামর্থ্যের অভাবে আটকে যান না? হ্যাঁ পুরো একটা চরের মধ্যে একটা মাত্র দোকান। অনুভূতি কি আপনি? অনুভূতি ভাই, এই জায়গায় যারা থাকে তারা অনেক ত্যাগ করে থাকে, কষ্ট সুবিধা খুবই কম ভাই। আমরা তো ভাই ড্রেনের উপর দিয়ে একটু পানি গেলে পরে কত কথা পাই, এই যে খালি পানি আর পানি। একজন মনে হয় অসুস্থ হইলে পরে যে সাথে সাথে হাসপাতালে নিব, সেই সুযোগটাও কম ভাই। কারণ 3বার মনে করেন যে নৌকা যায় আসে, 3বার যায় 3বার আসে। এই নৌকাটা কিভাবে আসে বলুন তো দেখি, নৌকাটা কিভাবে আসে? সকাল 8টায় আসে এখানে, আবার 10টায় জায়গা, আবার 2টার সময় আসে, মোটা আবার 4টার সময়। আমরা যাচ্ছি যে আরেকটি বাড়ির ভেতরের দিকে। আসলে প্রতিটি বাড়ির দৃশ্যই প্রায় একই রকম, প্রতিটি বাড়ির গল্পই প্রায় একই রকম। আপনি বাড়িতে দেখবেন যেরকম পাটখড়ি দিয়ে ঘরগুলো তৈরি করা, বাড়ির উপরে মনে করেন সবজি বাগান, বাড়িতে দেখবেন যে কোনো কিছুর ভিতরে জাল ঝোলানো, কিন্তু এত বড় বাড়ি কিন্তু পাহারা দেওয়ার কেউ নেই, কারণ বাড়িটা ফাঁকা। এখানকার মানুষ শ্রমজীবী, তারা সারাদিন
কাজকর্ম করে। মূলত তারা সারাদিন কাজের শেষে যখন একটু সময় পায় তখনই হয়তোবা তারা এই খড়কুটো করে বিশ্রাম করে। এটাই এখানকার মানুষের জীবন, এটাই এখানকার মানুষের চলাফেরা। আপনার আমার কাছে এই জীবনটা হয়তো অনেক কষ্টের হবে, কিন্তু এখানকার মানুষের কাছে এই জীবনটা স্বাভাবিক। কেননা পৃথিবীতে সুখ বলতে কিছু আছে, তারা সেটা জানে না। তারা এখানকার কষ্টগুলোকে সুখ মনে করে, এখানকার বৃষ্টিগুলো তাদের কাছে আশীর্বাদ। আপনার আমার কাছে বৃষ্টি হতে পারে কষ্টের, আপনার আমার কাছে রোদ হতে পারে চামড়া পড়ে যাওয়ার মতো কষ্টকর ব্যাপার, কিন্তু এখানকার মানুষের কাছে বলতে পারেন রোদ তাদের কাছে মানে প্রকৃতির একটা উজ্জ্বল হাসি, আর বৃষ্টি তাদের কাছে আশীর্বাদ। আপনার আমার কাছে হতে পারে সেটা কান্না। এখানকার মানুষ তারা বৃষ্টিতে ভিজেই কাজ করে, এখানকার মানুষ তারা প্রচণ্ড রোদের মধ্যে ঘামে ভেজা শরীর নেই সারাদিন কাজ করে, তবুও তারা সুখী, কারণ তারা মন থেকে এই নলছিয়া চরটাকে আপন করে নিয়েছে। আমরা কাকার সাথে কাকার ঘরটা একটু দেখি। এই যে মূলত এই জায়গায় আপনি যে ধরনের বাড়িগুলো দেখবেন, মূলত সব বাড়ি প্রায় যে খড়ের মানে বিভিন্ন কাঠ কুঠুরি দিয়ে এখানে তৈরি করা, মানে টিনের ঘর বলতে গেলে এখানে নাই, আর দালান ঘোরা ঘর তো অন্যরকম। দেখি কাকার সাথে আমরা কাকার ঘরটা দেখি। এটা কি আপনার ঘর? হ্যাঁ, এইটাই আমাদের ঘর বাবা। বাহ, আপনার ঘরটা তো দেখা যায় কাকা। আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, এই চরে আমি আর অন্যান্য বাড়িতে গেছি, কিন্তু এরকম চরে এরকম ঘরটা মনে করেন টিনের হইতে পারে, ঘরটা মনে করেন পাটখড়ি হইতে পারে, কিন্তু এত সুন্দর গোছানো ঘর আমি অন্তত এই নলছিয়া চরে দেখি নাই। তো কাকা এই ঘরে থেকে কি আপনি শান্তি পান? আল্লাহ খুব সুস্থভাবে রাখে বাবু এখানে আমাদের সবচেয়ে আল্লাহ যেভাবে রাখছে এটাই সুস্থ। আপনার এই ঘরটা আপনার কাছে দেখা যায় তাজমহল বানিয়ে লেছেন, এই ঘরটা আপনার কাছে কি? এইটাই মনে করেন যে দুনিয়ার উপরে আর কি মোটামুটি মোটামুটি শান্তি আর কি। আপনি এই ঘরে থেকে শান্তি পান? হ্যাঁ, এই ঘরে শান্তি পাই। নামাজ কালাম এই নিজেকে কয় 3 ভাই থাকি, যে নিজের সম্পত্তি নামাজ পড়ার জন্য খালি উত্তর নামাজের জন্য জায়গা করছি। জুম্বার নামাজ চলে না। মসজিদে কি শুক্রবার কি নামাজ হয়? না, শুক্রবার নামাজ চলে না। শুক্রবার নামাজ পড়লে গেলে 12 মাস জুম্বা 1 টাকা কামাই দেওয়া যাবে না। 12 মাসের ভিতরে এক হাদিসে কোনো ওয়াক্তই নামাজ কামাই দেওয়া যাবে না। এখানে জুম্বার প্রত্যেক নামাজ পড়তে হইব। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, এই জায়গায় ওয়াক্তে নামাজ পড়ি। খোলা মাঠের পাশে টিনের গড়া এই সরল ঘরটায় নলছিয়া চরের মসজিদ। এখানে শ্রমজীবী মানুষ কাজের ফাঁকে আল্লাহর ডাকে সাড়া দেন। তবে এখানে শুধুমাত্র ওয়াক্তের নামাজই আদায় করা হয়। তবু এই ছোট্ট মসজিদই তাদের হৃদয়ের শান্তির ঠিকানা। চরের সরু মেঠো পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একদল ভেড়ার পাল। মাঠের সবুজ ঘাসে তাদের আহার, আর সেই ঘাসের টানে তারা ছুটে চলে বিস্তীর্ণ প্রান্তরে। এই দৃশ্য শুধু চরের প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং চরবাসীর জীবিকারও অংশ। কারণ এই ভেড়ার দুধ, মাংস আর লোম দিয়েই চলে অনেক পরিবারের সংসার। ভেড়ার খুরের শব্দে আর শিশুদের হাসিতে প্রাণবন্ত হয়ে ওঠে চরের গ্রামীণ জীবন। প্রকৃতির সাথে এভাবে জড়িয়ে আছে চরবাসীর প্রতিদিনের গল্প, আর এসবই মিলে তৈরি করেছে নলছিয়া চরের এক অনন্য সৌন্দর্য। নলছিয়া চরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই একটি মাত্র বাড়ি যেন আমাদের চোখে তুলে ধরে এক অজানা বাস্তবতা। চারপাশ পানিতে ডুবে গেছে, সামর্থ্যের অভাবে নেই কোনো নৌকা। প্রতিদিন গলা পর্যন্ত পানিতে ডুবে তবে ডাঙায় আসতে হয় এই পরিবারের মানুষদের। এই দৃশ্য শুধু একটি বাড়ির নয়, বরং এই চরের প্রতিটি পরিবারের দুঃখ কষ্টের প্রতিচ্ছবি। প্রকৃতির সাথে লড়াই করে বন্যা আর নদীর খামখেয়ালিপনায় জীবন কাটায় এই মানুষগুলো। তবুও তারা বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, পরিশ্রম আর সাহসকে সঙ্গে করে। আজকের এই যাত্রায় আমরা দেখেছি নলছিয়া চরের প্রকৃতি, সৌন্দর্য আর সংগ্রাম। হয়তো বাইরের পৃথিবীর কাছে এই জীবন অবহেলিত, তবু এদের প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে টিকে থাকার অনন্য গল্প। এভাবেই নদী আর চরজীবন আমাদের শিখিয়ে দেয় কষ্টের মাঝেও আছে সৌন্দর্য, আর সংগ্রামের ভেতরেই আছে জীবনের প্রকৃত শক্তি।